নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। একটা জিনিস কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না, সেটা কি, স্বাধীনতার পর প্রথম প্রথম ছাড়া এই রকম একটি ভোট আমাদের এই পশ্চিমবঙ্গ সম্ভবত আর কোনো দিন দেখেনি। এ এক অভূতপূর্ব ভোট হতে চলেছে ভোটার তালিকার বিচারে, পরিসংখ্যানের বিচারে, এবং সেই কারণেই আমরা বেশ কিছু ব্যতিক্রমী চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। সেটা সামাজিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা ভোটের রেজাল্টেও দেখতে পাবো হয়তো, এবং এই যে সোশ্যাল মিডিয়া, এই যে টিভি চ্যানেল, খবরের কাগজ, এই সমস্তগুলোতেও কিন্তু একটা বিশেষ জিনিস নজরে পড়ছে। সেই কি সেই ব্যতিক্রম, সেইগুলো আপনাদের সামনে এই এপিসোডে তুলে আনছি, যেগুলো আপনারা যদি দেখেন, পুরোটা যদি এপিসোডটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি যে এই রকম ভোট পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো হয়নি। দেখুন, ভোট হয় ভোটার তালিকার উপর ভিত্তি করে, এটা তো মোটামুটি আমরা সকলেই জানতাম। অনেক আগে যখন ভোটার কার্ড চালু হয়নি, তখনও একটা তালিকা থাকতো, ভোট মানে কারা কারা ভোটটা দেবে। এবং মানে এর আগেও দেখেছি, পুরোনো আমলে যখন 1990 সাল 91 সালের আগে, তখন রেশন কার্ড দেখিয়েও ভোট দিয়েছে মানুষ, কিন্তু একটা তালিকা থাকতো। মোট কথা, একটা ভোটারের ডাটা থাকতো, নির্দিষ্ট একটা ভোটারের ডাটা বা তথ্য, সেটা দীর্ঘদিন ধরে থাকতো। আজকে পশ্চিমবঙ্গে ইতিহাসটা যদি মানে নিকটবর্তী ইতিহাসটা দেখেন, গোটা বাম যমুনা জুড়ে মাঝখানে একবার এসআইআর হয়েছে, কিন্তু তার এফেক্ট এই ধরনের এইবারে যেভাবে হচ্ছে সেরকমটা না। কিন্তু এটা তার সঙ্গেও আবার তফাৎ আছে, যে 2002-এর যে আপনার এসআইআর হয়েছিল, একদম নিকটবর্তী কোনো ভোট ছিল না, কিন্তু গায়ে গায়ে একদম। তাহলে বিচার করুন আপনারা, যে একটা নির্দিষ্ট তথ্য বা ডাটার উপর ভিত্তি করে সেই 2002 থেকে ভোট চলছিল, মাঝখানে পালাবদল হয়েছে 2011 সালের ওই একই ভোটার তালিকা, একই তথ্যের ওপর ভিত্তি করে। তারপরে এই 15টা বছর বিভিন্ন রকমের ভোট হয়েছে, পৌরসভা হয়েছে, পঞ্চায়েত হয়েছে, বিধানসভা হয়েছে, লোকসভা হয়েছে, যদিও সেগুলোকে ভোটই বলা যায় না, কারণ ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিতেই পারে। কেন পারে, সেই প্রশ্নও এখানে আসবে। কিন্তু ভালো করে যদি কাটাছেঁড়া করেন এই পুরো পরিস্থিতিটাকে, তাহলে দেখতে পাবেন যে ওই যেটা বলছিলাম, যে একটা ফিক্সড তথ্য, সেই তথ্য নাড়াচাড়া করেই কিন্তু রান্নাটা চলছিল। কখনো সেটা দিয়ে ডাল আর ভাত আলাদাভাবে রান্না হচ্ছিল, আবার কখনো কখনো ডাল এবং চাল মিশিয়ে খিচুড়ি রান্না হচ্ছিল। মানে রান্নার প্রকার আলাদা হতে পারে, জিনিসগুলো কিন্তু একই ছিল। এই এতটা বছর জুড়ে ছিল। আরো যদি এগিয়ে যান, বামেদের গোটা 34 বছর যদি ধরেন, তার সাথে যদি আপনারা এই 15 বছর যোগ দেন, তাহলে এই যে 49 বছর, এই 49 বছর মোটামুটি কিন্তু একটা ফিক্সড ডাটা। তার মধ্যে অবশ্যই কিছু মারাটারা যেতেন ভোটার, তাদের নাম অটোমেটিক প্রসেসে যেটুকু ডিলিট হতো সেটুকুই হতো, আর ওই 2002 সালে গিয়ে সেইটুকুই হয়েছিল মোটামুটি। ওইখানে এসআইআর যা হয়েছিল মোটামুটি ওটুকুই হয়েছিল। কিন্তু এবারে যে এসআইআর এর ফর্ম আমরা দেখতে পাচ্ছি, যে প্রসেসে এসআইআর হচ্ছে, যে ছাঁকুনি ভাবে এসআইআরটা হচ্ছে, এবং প্রসেস নিয়ে এই এপিসোডে কথা বলবো না, এই এপিসোডে একটা তথ্য নিয়ে বা সংখ্যা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, ভেবে দেখুন যে গত যে 28 তারিখ, এই 28 তারিখ যে লিস্টটা বেরোলো, যে ফাইনাল লিস্ট বেরোলো, সেই ফাইনাল লিস্টে 1 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ নয়, প্রায় 65 লক্ষ নাম সেখানে বাদ গেল তালিকা থেকে। এক একটা বিধানসভাতে
এক একটা বিধানসভা এলাকাতে কোথাও 10,000, কোথাও 5,000, 20,000, 40,000, যেটা মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র সেখানে 40-44,000 বাদ গেছে, নাম এরকম হয়েছে। কোথাও 20,000, কোথাও 30,000, এরকম আচ্ছাড় হয়েছে, কোথাও কম কোথাও বেশি। আবার যেখানে যেখানে যে কেন্দ্রে লোক সংখ্যা বেশি সেখানে তার পরিমাণটাও বেশি, এটা সাধারণ অঙ্কের হিসেবে। কিন্তু এবার যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে করছে, আগামীকালই হয়তো বেরোতে পারে, তারপরেও আরো কয়েকটি ধাপে বেরোবে আরো 23 লক্ষের, মানে কালকে 27 লক্ষের বেরোবে বলে জানা যাচ্ছে, এবং তারপরেও আরো 23 লক্ষ বেরোবে বলে জানা যাচ্ছে। এই যে কবে বেরোবে কবে বেরোবে না, এই যে দোলাচল, তার মাঝখানে কিন্তু একটা জিনিস হয়ে গেছে, নির্বাচন ঘোষণা হয়ে গেছে। মনোনয়নপত্র জমা শুরু হলো বলে, জমা দেওয়ার শেষ দিন আর মাত্র কদিন, 13-14 দিন মতো মাঝখানে পড়ে থাকছে। তাহলে এই রকম সিচুয়েশন পশ্চিমবঙ্গে কবে হয়েছে যে যারা প্রার্থী, যারা ভোটার, রাজনৈতিক দল, তারা একটি নির্দিষ্ট যে তালিকা ধরে কোন পাড়াতে কোন জায়গায় কত ভোট আছে বাপু কিছুই বোঝা যাচ্ছে না। আগের যে তালিকা বেরিয়েছে সেইটার উপর একটা সরজমিন অঙ্ক হয়তো তারা কষছেন, কিন্তু এর পরে যেগুলো বেরোবে সেগুলো তো কেউ জানে না, সবটাই তো অনিশ্চয়তার গর্ভে জমে রয়েছে এখনো সেটা। এখন তারপরেও যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলেই যে পুরো ব্যাপারটা, মানে পুরো অঙ্কটা রাজনৈতিক দলগুলোর হাতে এসে যাচ্ছে তাও না, কোনো প্রার্থীর হাতেই আসছে না, তেমনি তারপরে তাদের আরো অপেক্ষা করতে হবে, মানে নমিনেশন জমা দেওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদি ওই 23 লক্ষ ঠিকভাবে বেরোয়। তাহলে নমিনেশন ফাইল হয়ে গেল, তারপরে গিয়ে তারা যান মোটামুটি একটা তালিকা পেতে পারে, যখন কিনা বোঝা যাবে যে ফাইনালি কোন গ্রামের কোন বুথে কতটা মানুষ এবার ভোট দেবে। তারপর তার উপরে সূক্ষ্ম হিসেব রাজনৈতিক দলগুলো কষে, কে কোন দিকে ভোট দিতে পারে, কার ভোট কোন দিকে আগে ছিল এবার এদিকে হতে পারে, এই হিসাবগুলো তখন তৈরি হতে পারে। এটা গেল চিত্র 1। কাজেই কোন রাজনৈতিক দলের হাতেই কিন্তু এই মুহূর্তে একেবারে কনফিডেন্সের সঙ্গে বুক বাজিয়ে বলার মতো কোনো তথ্য পরিসংখ্যান নেই, থাকতেই পারে না, এটা একেবারে নিশ্চিত, সবটাই অনিশ্চয়তার গর্ভে। এবং আর তার সাথে যে তফাৎটা আছে এই পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে, সেটা কি দীর্ঘদিন যাবত এই বাংলার মানুষ দেখতে অভ্যস্ত হয়ে গেছিল কি, যে সংখ্যালঘু মুসলমানরা তৃণমূল কংগ্রেসে ভোট দেবে, আর তা বাদে যে সমস্ত হিন্দু ভোট যেটা পড়ে থাকবে সেই হিন্দু ভোট কিছুটা বিজেপিকে দেবে। যখন থেকে 2019-এর পর থেকে বিজেপির উত্থান হলো, হিন্দু ভোট কিছুটা বিজেপিকে দেবে, আর কিছুটা হিন্দু ভোট বামেদের মধ্যে, কংগ্রেসের মধ্যে খানিকটা এই, এবং হিন্দু ভোট ভুল বললাম, কিছুটা বিজেপিকে দেবে, এবং তারও একটা অংশ, ম্যাক্সিমাম অংশ তৃণমূল কংগ্রেসকে দেবে, এবং যেটা তারপরে পড়ে থাকবে সেটা কিছুটা বাম এবং কংগ্রেসের ভোট। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করুন, হিন্দু ভোট এইভাবে ভাগ হওয়া সত্ত্বেও মুসলিম ভোটের ব্যাপারে কিন্তু যে কোনো মানুষ মোটামুটি নিশ্চিত ছিল যে ওটা একেবারে এক চাপটে তৃণমূল কংগ্রেসের ঘরে গিয়ে পড়ে, মানে মুসলিম ভোটের 30% বলুন, 31-32 যাই বলুন, ওটা তৃণমূল কংগ্রেসের ভোট। এইটা এতদিন ধরে বাংলার মানুষ কিন্তু দেখতে অভ্যস্ত ছিল। কিন্তু এইবারের ভোটে তাৎপর্যের সঙ্গে যে বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে, যে মুসলিম বা সংখ্যালঘুদের মধ্যেকার যে ক্ষোভ এবং শাসক দলের প্রতি তাদের একটা অনীহা, তার কারণ তার মাঝখান থেকে আরো দুটি যুযুধান পক্ষ শাসক দলের বিরুদ্ধে, তারা কিন্তু তাদের অস্তিত্ব ঘোষণা করে দিয়েছে। একজনরা বেশ কিছুদিন আগের থেকে, আগের দুটি ইলেকশনের আগে থেকে, একটি লোকসভা একটি বিধানসভা, আর একজনরা সদ্য এই ইলেকশনের আগে, একটা আইএসএফ একটা জেইউপি, নওশাদ সিদ্দিকী যার প্রধান মুখ আইএসএফ, এবং আরেকজনের প্রধান মুখ হচ্ছে হুমায়ুন কবির।
মুসলিম ভোটের একটা অংশ তো বটেই, সেটা যে আর তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে না, এদের উত্থান আগামী দিনে প্রমাণ করবে কতটা ভোটের বাক্সে এটা কনভার্ট হয়। সেইটা নিয়ে তো আলোচনা থাকবেই আগামী দিনে। কিন্তু অভূতপূর্ব নয় কি তাহলে যে এতদিনে আপনারা টিভি চ্যানেলে মানে টিভি দেখতে বসলে সন্ধেবেলায় বা খবরের কাগজে বা এই ধরুন এই যে ইউটিউবে স্ক্রল করছেন, বিভিন্ন প্রচুর পরিমাণে ভোট পণ্ডিত তারা বিভিন্ন রকমের পেন পেন্সিল কামড়ে বলে দিতেন যে এবার বাম ভোট যদি এদিকে সরে যায় তাহলে এর সুবিধা হতে পারে, বাম ভোটের এতটা অংশ যদি ওই পাশে চলে যায় তাহলে ওদের সুবিধা হয়ে যেতে পারে। আমাদের মনে হচ্ছে যে এই বিধানসভাগুলি এইভাবে হিন্দু ভোট এইবার কনসলিডেট করছে, বা এগুলো সবটাই মজা করে বলছি, বা মুসলিম ভোট এই বিধানসভাটাতে ওই দিকে একটু ঘুরে গেলেও যেতে পারে, কাজেই এই 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 হতে পারে। এই করে প্রতিটা সন্ধে কিন্তু সরগরম হয়ে থাকতো এই বিভিন্ন ধরনের ওপিনিয়ন পোল, ডিবেট। সব আশ্চর্যের বিষয় কি জানেন, এত হিসেব নিকেশ এই সমস্ত মানে দেখা যেত আগে, তার মধ্যে খাটতো কতটুকু, এত পণ্ডিতদের এত বিশ্লেষণ খাটতো কতটুকু? কারণ সবটাই ছিল ওই একটা বেসিক ডাটার উপর ভিত্তি করে, ফিক্সড একটা ডাটা। সেই ডাটাটাকে টার্গেট করা অনেক সহজ, একটা নির্দিষ্ট তথ্যকে, একটা নির্দিষ্ট তালিকাকে টার্গেট করে নেওয়া অনেক সহজ। ওই পাড়াতে এরা এই এই জায়গায় ভোট দেয়, এরা দেয় না, কাজে এই এই জায়গায় টার্গেট করো, এই ভোটগুলো নিশ্চিত। এইভাবে কিন্তু ভোটের মেশিনারিটা সুন্দরভাবে সাজিয়ে চলছিল। সেটা একটা জায়গা। আর একটা শেষ অবস্থা যেটা, যে নির্বাচন কমিশন, আমরা যারা টিএন সেশনের সময়কার ভোট দেখেছি, প্রথম টিএন সেশন যে সমস্ত নিয়মগুলো চালু করলেন এবং ভারতবর্ষের মানে অন্তত বাংলার মানুষজন কিছুটা জানতে পারলো যে ও আচ্ছা, নির্বাচন কমিশন এইসব করতে পারে, নির্বাচন কমিশনের হাতে এইসব আছে ক্ষমতা, এরকম একটা ব্যাপার আছে। সেই 1993, 91, 92, 93 সময়কার মানুষজন, তারা আবার দেখছি এই গণেশ কুমারকে, যিনি যার এই পরপর যে সমস্ত স্টেপগুলো নিচ্ছেন, তাতে করেও যে পরিস্থিতিটা বা কনফিডেন্স বিল্ড আপটা এই মুহূর্তে হয়েছে, না চালে বিশ্বাস নেই। একমত আপনাদের সঙ্গে, আমরা সবাই ঘরপোড়া গরু। 2011-র পরে কেউ ভোট দিতে পারেনি, এমনকি বাম আমলেও বহুবার ভোট দিতে পারেনি মানুষ। কেউ তফাৎ না, সেদিক থেকে বাম আর তৃণমূল কোনো দিক থেকে তফাৎ নেই। মানুষ একবার যদি ক্ষমতা পেয়ে বসেছো আর কাউকে ভোট দিতে দিও না, এই জায়গায় কারোর তফাৎ নেই। কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে 2011-তে যেটা হয়েছিল, সেটাও অভূতপূর্ব। তাহলে ওই যে তথ্য নেই, এক অনিশ্চিত তথ্য রাজনৈতিক দলগুলির কাছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে অনিশ্চয়তা কিন্তু সামনে ভরপুর। কেউ মুখ বাজিয়ে বলতে পারবে না, যেখানে 1000, 2000, 3000 কি 5000 ভোটের ডিফারেন্স ছিল, এত সংখ্যক নাম বাদ চলে যাওয়ার পরে তার নতুন যে কেমিস্ট্রি সেই এলাকাতে কি দাঁড়িয়েছে কেউ বলতে পারছে না, কারোর পক্ষে বলা সম্ভবই না। তার কারণ তার হাতে আগামী যে তথ্যগুলোতে তো আসেনি এখনো। তাহলে তার সাথে যদি এইভাবে চতুর্দিক থেকে নিরাপত্তার বলয় তৈরি করা হয়, তাহলে জনমানুষের যে প্রকৃত মতের প্রতিফলন, যেটাকে বলা হয় ভোট, মানে প্রকৃত ভোট, গণতন্ত্রের উৎসব, মানুষের মতের প্রতিফলন, সেইটা কি এবার পশ্চিমবঙ্গ দেখতে চলেছে? সেটা যদি হয় তাহলে কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। নিরাপদে থাকা মানুষ নিরাপদে বুথে গিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে আবার বাড়ি চলে আসবে, এবং তার ভোটটা সুন্দরভাবে আবার কাউন্টিংটাও হবে এবং সুন্দরভাবে রেজাল্ট আউট হবে, কোনো রকম জালিয়াতি তার মধ্যে থাকবে না। এ যদি হয় তাহলে এক অভূতপূর্ব ভোট দেখতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত যা ঘটনা হয়ে আছে, এই রাজনৈতিক দলগুলির অবস্থাটা দেখুন, এরা কিন্তু কোনো জায়গাতে কোনো রকম প্রার্থীর ক্ষেত্রেই কিন্তু নিশ্চিত করে নিজেদেরকে বলতে পারবে না এখনো পর্যন্ত যে হ্যাঁ অমুক জায়গায় এত লিড নিতে পারি। হতেই পারে যে এর একটা বেশি অংশ শাসক দল তার ক্ষমতা দিয়ে ভোগ করত, সেদিক থেকে অ্যাডভান্টেজ হচ্ছে বিরোধী দলগুলো, তার মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে অবশ্যই বিজেপি।
কিন্তু সেই বিজেপিকেও মাথায় রাখতে হবে। ওই বাদ পড়া তালিকার মধ্যে কিন্তু মতুয়া ভোটও আছে, ওই বাদ পড়া তালিকার মধ্যে কিন্তু রাজবংশী ভোটও আছে, মানে উদ্বাস্তু যে সমস্ত হিন্দু উদ্বাস্তু তাদের ভোটগুলো কিন্তু আছে, যেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে জন্য অপেক্ষা করে আছে। কাজে এই সামগ্রিক অনিশ্চিত পরিস্থিতি, অন্তত ভোটার তালিকার ব্যাপারে, যেখানে ভোট গায়ে গায়ে এসে গেছে, এটা যদি হতো খানিকটা বেরোনোর পরে দেখা গেল 4-5 মাস পরে কি 1 বছর পরে গিয়ে ভোট আছে, সব রাজনৈতিক দলের সব ক্যান্ডিডেট কিন্তু নিজেদেরকে আবার গুছিয়ে নিতে পারতো। কিন্তু এখানে কিন্তু সেই উপায়টাই আর নেই। আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের সুচিন্তিত মতামত জানান। সকলকে কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, মঙ্গল কামনা করি যারা কমেন্ট করছেন। মত জানান, বিপক্ষ মত থাকতে পারে। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সকলের মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।